আজকে আমরা শুনব নীলগিরির নেকড়ে রাজা আরকানের এক অসাধারণ গল্প। এই গল্পটা কিন্তু শুধু একটা গল্প না, এটা আমাদের নেতৃত্ব নিয়ে নতুন করে ভাবতে শেখাবে। আচ্ছা, একটা ব্যাপার ভাবা যাক, যখন কোনো দল একেবারে ধ্বংসের মুখে এসে দাঁড়ায় তখন একজন সত্যিকারের নেতার ঠিক কী করা উচিত? চলুন নীলগিরি উপত্যকার এক উপকথার মধ্যে দিয়েই এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। তো আমাদের গল্পটা শুরু হচ্ছে ভয়ঙ্কর এক সংকট দিয়ে। পুরো নীলগিরি উপত্যকা বরফে ঢাকা, আর একদল নেকড়ে প্রায় বিলুপ্তির পথে। একবার ভাবুন তো, অবস্থাটা ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে। মানে নীলগিরি উপত্যকায় এমন এক তুষার ঝড় নেমে এলো যা থামার নামই নিচ্ছে না। সপ্তাহের পর সপ্তাহ ধরে কোনো খাবার নেই, কোনো শিকার নেই, আর সবচেয়ে কষ্টকর ব্যাপার হলো দলের যে ছোট ছোট ছানাগুলো, ওরা ক্ষুধায় একেবারে কাহিল হয়ে পড়েছে। পুরো দলটাই যেন বিলুপ্তির মুখে দাঁড়িয়ে। এই অবস্থা থেকে বাঁচার পথ ছিল একটাই, দক্ষিণ দিকের একটা রাস্তা। কিন্তু সমস্যা হল, সেই রাস্তাটাও ছিল ভীষণ বিপজ্জনক, কারণ সেখানে পাহারা দিত তাদের বহুদিনের শত্রু, এক বিশাল তুষারচিতা। মানে সামনেও বিপদ, পিছনেও বিপদ। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে একজন নেতা কী সিদ্ধান্ত নেয়? চলুন পরের অংশে দেখি ভয়ের মুখে দাঁড়িয়ে আরকান কি করেছিল, যে সিদ্ধান্তটা তাকে তার নিজের দলের বিরুদ্ধেই দাঁড় করিয়ে দিয়েছিল। আরকান ঠিক করল এই বিপদের মোকাবেলা সে একাই করবে, কিন্তু দলের বাকিরা, ওরা তো ভয়ে অস্থির। তারা তাদের রাজাকে একা ছাড়তে হারাতে একদমই রাজি ছিল না। সবাই মিলে তাকে আটকানোর চেষ্টা করল, কিন্তু আরকান খুব শান্ত গলায় ওদেরকে বোঝালো। সে বলল, রাজার কাজ তো শুধু হুকুম দেওয়া না, নিজের দলকে বাঁচানোর জন্য সবার আগে বিপদের সামনে দাঁড়ানো। এটাই হলো আসল রাজধর্ম। তার এই কথাগুলোর মধ্যেই কিন্তু লুকিয়েছিল তার সিদ্ধান্তের আসল কারণ। তো আরকান যে এই কথাটা বলল, প্রকৃত রাজধর্ম, এই রাজধর্ম জিনিসটা আসলে কি? এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট। রাজধর্ম একটা সংস্কৃত শব্দ। এর মানে শুধু রাজার শাসন বা আইন কানুন না, এর আসল মানে হল নিজের লোকদের রক্ষা করার জন্য, তাদের জন্য ত্যাগ স্বীকার করার যে নৈতিক দায়িত্ব, সেটাই হলো রাজধর্ম। আর আরকান ঠিক এই কাজটাই করেছিল। ওর সিদ্ধান্তটা ছিল এই দর্শনেরই একটা দারুণ উদাহরণ। এরপর আরকান একাই চলল পাহাড়ের চূড়ার দিকে, আর সেখানেই শুরু হলো সেই মহাকাব্যিক লড়াই। একদিকে শক্তি আর অন্যদিকে প্রজ্ঞা, এক অবিশ্বাস্য সংঘাত। লড়াইটা কিন্তু ছিল একেবারে সমানে সমান, বুঝলেন? একদিকে তুষারচিতার বিশাল শরীর, অসম্ভব ক্ষিপ্রতা আর ধারালো নখ, তো অন্যদিকে ছিল আরকানের ক্ষুরধার বুদ্ধি আর নির্ভীক একটা হৃদয়। লড়াই চলতে চলতে আরকান হঠাৎ একটা জিনিস বুঝতে পারল, একটা কঠিন সত্যি। সে বুঝল যে এভাবে মারামারি করে গেলে আসলে কেউই জিতবে না, দুজনেই মারা পড়বে। ফল হবে মিউচুয়াল ডিস্ট্রাকশন। আর ঠিক ওই মুহূর্তে আরকান লড়াই থামিয়ে দিল, একদম সোজা হয়ে তার রাজকীয় ভঙ্গিতে দাঁড়াল। তারপর নিজের গর্জন দিয়ে, ইশারা দিয়ে চিতাকে বোঝানোর চেষ্টা করল যে সে লড়তে আসেনি, সে এলাকা দখল করতেও আসেনি, সে শুধু তার দলকে নিয়ে নিরাপদে রাস্তাটা পার হতে চায়। চিতাটা আরকানের চোখের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। সে দেখল আরকানের চোখে মৃত্যুর কোনো ভয় নেই, আছে শুধু দৃঢ় সংকল্প। ওর উদ্দেশ্যটা বুঝতে পেরে আর ওর সাহসকে সম্মান জানিয়ে চিতাটা সরে দাঁড়াল, পথ ছেড়ে দিল। আর এভাবেই শুরু হলো এক নতুন ভোর। আরকানের প্রজ্ঞা শুধু একটা দলকে বাঁচিয়ে দিল না, জন্ম দিল এক নতুন কিংবদন্তির। তাহলে ফলাফলটা কি দাঁড়াল? চিতা পথ ছেড়ে দিল, আরকানের দল নিরাপদে দক্ষিণে চলে গেল। সেখানে নতুন খাবার, নতুন আশ্রয় খুঁজে পেল। আর আরকান, সে শুধু তার দলের না, পুরো উপত্যকার সম্মান অর্জন করল। সেদিন থেকে আরকানের নামডাক আর শুধু তার দলের মধ্যেই আটকে থাকল না, তার সাহস আর প্রজ্ঞার কথা পুরো নীলগিরি উপত্যকায় ছড়িয়ে পড়ল। বনের সব প্রাণে তাকে শ্রদ্ধা করতে শুরু করল। তো এই পুরো গল্পটা শেষে আমাদের মনে একটাই প্রশ্ন রেখে যায়, তাই না? যে সত্যিকারের নেতৃত্ব আসলে আসে কোথা থেকে? কেবল শক্তি থেকে, নাকি প্রজ্ঞা থেকে? আরকানের গল্পটা কিন্তু আমাদের এই নিয়ে নতুন করে ভাবতে শেখায়